নতুন নতুন অস্ত্র ব্যবহারে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়, পরিধি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা ইউরোপের কয়েকটি দেশের। কুরস্কের 40% পুনরুদ্ধারের দাবি মস্কোর। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের সামনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বন্দুকধারী। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আম্মানে অবস্থিত দূতাবাসের আশপাশে গুলির শব্দ শোনা যায়, যার জেরে নিরাপত্তা জোরদার করে পুলিশ। এ সময় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুলি ছুড়তে শুরু করে ওই বন্দুকধারী। এ সময় 3 পুলিশ সদস্য আহত হন। পরে পাল্টা হামলায় নিহত হন হামলাকারী। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানিয়েছে পুলিশ। গাজায় আগ্রাসনের জেরে নিয়মিত ইসরায়েল বিরোধী বিক্ষোভ হচ্ছে জর্ডানে, এমনকি দেশটির সরকারের বিরুদ্ধেও আওয়াজ তুলতে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের। ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে পশ্চিম তীর দখলের পায়তারা কট্টরপন্থী ইসরায়েলিদের। অঞ্চলটিতে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চায় দখলদাররা। এবার নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেল এক ইসরায়েলি জিম্মির। উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় মৃত্যু হয়েছে তার। শনিবার ওই ইসরায়েলি জিম্মির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হামাস। জানা যায়নি নিহত ওই নারীর নাম পরিচয়। হামলায় গুরুতর আহত হয়েছে আরও এক জিম্মি। তবে এই ঘটনায় কোনো মন্তব্য করেনি তেল আবিব। তদন্ত করছে আইডিএফ। হামাসের আশ্রয়স্থলের অজুহাত দিয়ে গেল 2 মাস যাবৎ গাজার উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে ব্যাপক অভিযান চালাচ্ছে ইহুদি বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে সকল ত্রাণ ও মানবিক সহায়তা কর্মসূচি। হামাসের কাছে এখনও বন্দী রয়েছে অন্তত 97 ইসরায়েলি। ইসরায়েলি টার্গেটে 34 দফা হামলা হিজবুল্লাহর। লেবাননেও জোরালো প্রতিরোধের মুখে নেতানিয়াহু বাহিনী। একদিনে 66 জনের হতাহতের খবর স্থানীয় গণমাধ্যমে। সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজের 3 দিন পর উদ্ধার করা হয়েছে ইহুদি রাব্বি জোভি কোগানের মরদেহ। রোববার এক বিবৃতিতে ইসরায়েলি মলদোভান নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিস। অভিযোগ, ইহুদি বিদ্বেষের শিকার হয়েছেন এই ধর্মগুরু। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তেল আবিব। তবে নিখোঁজ রাব্বির মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো মন্তব্য করা হয়নি। গত বৃহস্পতিবার দুবাই থেকে নিখোঁজ হন এই আলট্রা অর্থোডক্স ইহুদি নেতা। শহরটিতে একটি মুদি দোকান পরিচালনা করতেন তিনি। এদিকে ফিলিস্তিনের গাজায় অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 38 ফিলিস্তিনির। নুসাইরাত শরণার্থী শিবিরে একটি মসজিদ লক্ষ্য করে ছোড়া হয় বোমা। মুহূর্তেই গুড়িয়ে যায় ভবনটি। পাশের ভবনও হয় ক্ষতিগ্রস্ত। আহত হয়েছেন বেশ কয়েকজন। কামাল আদওয়ান হাসপাতালে চালানো হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। মধ্য গাজায় ইসরায়েলি অভিযানে 6 জনের প্রাণ গেছে। সব মিলিয়ে 2 দিনে শতাধিক প্রাণহানি দেখল গাজার বাসী। 1 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে উপত্যকায় 44,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে শনিবার মৃত্যু হয়েছে কমপক্ষে 33 জনের, আহত আরও 66। নানা নাটকীয়তার পর অবশেষে মন রক্ষার চুক্তি হলো COP29 সম্মেলনে। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে বছরে $300 বিলিয়ন দিতে রাজি হয়েছে দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত দেওয়া হবে এই অর্থ। আজারবাইজানের রাজধানীতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তে একমত হন প্রায় 200 দেশের প্রতিনিধি। পরিবেশ বান্ধব অর্থনীতি এবং জলবায়ু সংকটে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সহায়তার অর্থ ব্যয় করবে দরিদ্র দেশগুলো। বর্তমানে এই তহবিলে বছরে $100 বিলিয়ন জমা দেয় ধনী দেশগুলো। 11 নভেম্বর শুরু হওয়া সম্মেলনটি শেষ হওয়ার কথা শুক্রবার। তেল আবিবের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। 24 ঘন্টায় ইসরায়েলি টার্গেটে 34 দফা হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি। লেবাননের দক্ষিণে জোরালো প্রতিরোধের মুখে পড়েছে নেতানিয়াহুর পদাতিক বাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুটছে হিজবুল্লাহ সশস্ত্র যোদ্ধারা। 24 ঘন্টায় 66 জন হতাহতের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম, যদিও তা স্বীকার করেনি নেতানিয়াহু প্রশাসন। লেবানন থেকে মুহুর্মুহু রকেট আঘাত হানছে ইসরায়েলের উত্তরে। সকাল অবধি চলেছে এই অভিযান। আইডিএফ ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও স্থানীয় গণমাধ্যম বলছে হতাহতের শিকার বেশ বড় সংখ্যক ইসরায়েলি সেনা। অন্তত 36 জন হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি মিডিয়া।
লেবাননের দক্ষিণেও ইহুদি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আল বায়াদা শহরে ধ্বংস করেছে একটি মার্কাভা ট্যাঙ্ক। সেখানেও বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি, তবে বিস্তারিত তথ্য জানায়নি। রোববার সকালে এক এক্স বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF জানিয়েছে রাতভর লেবানন থেকে চালানো ড্রোন হামলা বন্ধ হয়েছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়গুলো এড়িয়ে গেছে তারা। গাজায়ও বড় ধরনের প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু প্রশাসন স্বীকার না করলেও সামরিক বিভাগেরই কয়েকজন কর্মকর্তার বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে চলতি মাসের প্রথমার্ধেই উত্তর গাজায় নিহত হয়েছে 24 ইসরায়েলি সেনা। গত এক বছরে আহত হয়েছে 22,000-এর বেশি। যোদ্ধাদের হতাহতের ঘটনায় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে সামরিক বাহিনীতে, এমন তথ্য জানিয়েছে। ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। 24 ঘন্টার মধ্যে শহরটির বিভিন্ন স্থানে পাওয়া গেছে সন্দেহজনক কয়েকটি প্যাকেট, যা নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। শুক্রবার প্রথমে মার্কিন দূতাবাসের সামনে পাওয়া যা সন্দেহজনক বস্তু। ঘটনা হয় নিয়ন্ত্রিত বিস্ফোরণ। এই ঘটনার জেরে দূতাবাস ভবনের আশপাশ ঘিরে রাখে নিরাপত্তা কর্মীরা। এদিন গ্যাটউইক বিমানবন্দর এবং ইউস্টন স্টেশনের কাছেও পাওয়া যায় বোমা সদৃশ বস্তু। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যায় বোম ডিসপোজাল ইউনিট। কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয় টার্মিনাল স্টেশনটি। পরে নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধ্বংস করা হয় সন্দেহজনক বস্তুগুলো। মাত্র 24 ঘন্টার ব্যবধানে নিরাপত্তা ঝুঁকি জনিত এসব ঘটনাকে কেন্দ্র করে লন্ডন জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। ছাড়তে হবে হোয়াইট হাউস, তাই শেষ বেলায় আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। হোয়াইট হাউসে এক নৈশভোজের আয়োজনে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে সফল দাবি করেন এই ডেমোক্রেট নেতা। ইসরায়েলি আগ্রাসনে অন্ধ সমর্থনের পাশাপাশি নানা বিতর্কের জন্ম দিলেও স্বামীর পক্ষে সাফাই গিয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। স্ত্রীর মুখে প্রশংসা শোনার সময় কাঁদতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে। হোয়াইট হাউসের সাউথ লনে বিদায়ী এই ডিনার পার্টি আয়োজন করা হয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের পক্ষ থেকে। জড়ো হয়েছিলেন ডেমোক্রেট নেতারা এবং সরকারি অনেক কর্মকর্তা। টাক্সিডো পরিহিত বাইডেনের চেহারায় স্পষ্ট ছিল কষ্টের ছাপ। গাজা ইসরায়েলি আগ্রাসন কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে মদত সহ গত 4 বছরে বাইডেন প্রশাসনের বহু ভূমিকা হয়েছে প্রশ্নবিদ্ধ। এরপরও অবশ্য নিজেকে যোগ্য ও সফল প্রেসিডেন্ট দাবি করলেন বাইডেন। Something we thought we'd never ever see in America. 4 বছরে যত শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু পেয়েছি তাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। দৃঢ়ভাবে বলতে পারি, ডেমোক্র্যাট দল ক্ষমতায় আসার আগেই যাচ্ছে তাই অবস্থা ছিল যুক্তরাষ্ট্রের। করোনা মহামারী সফলতার সাথে পার করেছি। এমন কিছুই নেই যা আমরা ঐক্যবদ্ধ হয়ে করতে পারবো না। স্বামীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন জিল বাইডেন। পোডিয়ামে দাঁড়ানো জিলের কথার মাঝখানে আবেগাপ্লুত হয়ে পড়েন জো বাইডেন। 4 দশকের সম্পর্কে তোমাকে আমি অসাধারণ সব কাজ করতে দেখেছি, কিন্তু গত 4 বছরে তুমি যা করেছো এদেশের মানুষের জন্য তা ছিল অবিশ্বাস্য। আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে হবে বাইডেনকে। এরই মাঝে শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে এখন গোটা পশ্চিম তীর দখলের পায়তারা করছে কট্টরপন্থী ইসরায়েলি দখলদাররা। অঞ্চলটির বেশ কিছু এলাকা তেল আবিবের নিয়ন্ত্রণে থাকলেও দেশটির সার্বভৌমত্বের অংশ নয় সেগুলো। আন্তর্জাতিক আইনেও অবৈধ এই দখলদারিত্ব। ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় এই অবৈধ দখলদারিত্বকেই বৈধ করার স্বপ্ন দেখছে উগ্রপন্থী ইসরায়েলিরা। ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই দখলদারিত্বের থাবায় পশ্চিম তীর। গাজায় চলমান আগ্রাসন শুরুর পরও চলছে সে ধারা। নেতানিয়াহু সরকারের মদদে অঞ্চলটিতে অবৈধ বসতি স্থাপনের রেকর্ড গড়েছে ইসরায়েলিরা। পশ্চিম তীরকে কেন্দ্র করে স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন ফিলিস্তিনিরা, অথচ এই এলাকা পুরোপুরি দখল করে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পায়তারা করছে অবৈধ দখলদাররা। ইসরায়েলের পরীক্ষিত বন্ধু হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর তাদের এই উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়েছে।
ট্রাম্পের আগের শাসনামলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। নতুন প্রশাসনে একের পর এক কট্টর ইসরায়েলপন্থীকে দায়িত্ব দিয়ে ট্রাম্প এবারও বুঝিয়ে দিয়েছেন তার কাছে ইসরায়েলিদের স্বার্থ সবার আগে। নতুন মার্কিন প্রশাসনের অনেকেই আমাদের এখানে এসেছেন, আমাদের সাথে প্রার্থনা করেছেন। তারা বাইবেলের তাৎপর্য বোঝেন, তারা জানেন ইসরায়েলের জন্য এই ভূমি কতটা গুরুত্বপূর্ণ। আমেরিকান প্রশাসন, জাতিসংঘ এবং অন্যরা এটা উপলব্ধি করতে পারবে যে জুডিয়া ও সামারিয়া পর্যন্ত ইসরায়েলকে প্রসারিত করার অধিকার আমাদের আছে। এখানে আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করা দরকার। প্রজন্মের পর প্রজন্ম ধরে পশ্চিম তীরে আরব মুসলিমদের বসবাস, অথচ অঞ্চলটিতে ইহুদিদের জন্য ঈশ্বরের নির্ধারিত ভূমি দাবি করে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেশিরভাগ দেশই তাদের পদক্ষেপকে অবৈধ মনে করে, এমনকি মৌখিকভাবে হলেও বিভিন্ন সময় সতর্ক করেছে মার্কিন প্রশাসনও। তবে বরাবরই সেসবকে তোয়াক্কা করেনি ইসরায়েল। এমনকি জাতিসংঘের অধিবেশন সহ বিভিন্ন সম্মেলনে পশ্চিম তীরকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে তৈরি মানচিত্র প্রদর্শন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজেদের অংশ দাবি করলেও পশ্চিম তীরে এখনও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেনি ইসরায়েল। কোন এলাকা যখন একটি দেশের সার্বভৌমত্বের অংশ হয় তখন সেখানে বসবাসরত সবাইকে দিতে হয় নাগরিকত্ব। ধারণা করা হয় এ কারণে এই অঞ্চলটিতে এখনও সার্বভৌমত্বের ঘোষণা দেয়নি ইসরায়েল। বিধ্বংসী সব অস্ত্র ব্যবহারের জেরে গেল এক সপ্তাহে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নাটকীয় পরিবর্তন নিয়ে দুশ্চিন্তায় প্রতিবেশী দেশগুলো। ইউক্রেনের গণ্ডি পেরিয়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে গোটা ইউরোপে, এমন শঙ্কা তাদের। এদিকে পাল্টাপাল্টি হামলায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধ পরিস্থিতি। ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে একাধিক এলাকা দখলের দাবি করেছে মস্কো। পাশাপাশি নিজ ভূখণ্ডে কুরস্কেরও বিপুল জায়গা পুনরুদ্ধার করেছে রাশিয়া বাহিনী। ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে রুশ বাহিনীর মুহুর্মুহু হামলা। বিভিন্ন ফ্রন্টে বিরতিহীন মিসাইল হামলায় মাটিতে মিশে গেছে বেশ কয়েকটি সামরিক অবকাঠামো। মস্কোর দাবি ধ্বংস করা হয়েছে কিয়েভের অন্তত 20টি মিলিটারি ইউনিট, জার্মান লেপার্ড ট্যাঙ্ক, মার্কিন আর্টিলারি হোয়াইটজার সহ বেশ কয়েকটি সাঁজোয়াজান। অর্ধশতাধিক ড্রোন ভূপাতিত সহ বিধ্বস্ত করা হয় একটি ইউক্রেনীয় মিগ-29 যুদ্ধবিমান। রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহারে বাইডেনের অনুমতি আর পুতিনের হুঁশিয়ারিকে ঘিরে যখন বেড়েই চলেছে উত্তেজনা, তখন হামলা আরও জোরদার করেছে মস্কো। সপ্তাহ জুড়ে পূর্ব ইউক্রেনে ব্যাপক তাণ্ডব চালিয়েছে রুশ সেনারা। এমন অবস্থায় যুদ্ধ ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছে সামরিক জোট ন্যাটোভুক্ত কয়েকটি দেশ। এই যুদ্ধ আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আমরা যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি তা সবাই অনুভব করছে। এই সংঘাতের শেষ কোথায় তা কেউই বলতে পারবে না। যা জানি তা হলো যুদ্ধ পরিস্থিতি খুবই নাটকীয় মোড় নিচ্ছে। রাশিয়ার মতো দেশ, যারা নীতিগত দিক থেকে আমাদের চেয়ে অনেক আলাদা, যাদের সামরিক শক্তি অনেক বেশি, তাদের মোকাবেলা করতে গেলে অবশ্যই তাদের বক্তব্যকে গুরুত্ব দিতে হবে। তারা যা বলে, যেভাবে বলে সেভাবেই বিবেচনা করা উচিত। অবশ্য রণক্ষেত্রে পিছিয়ে থাকার বিষয়টি মানতে নারাজ ইউক্রেন। যুদ্ধের নিয়ন্ত্রণ মস্কোর কাছে না থাকাতেই আগ্রাসী হয়ে উঠেছেন পুতিন, এমন দাবি কিয়েভের। নতুন নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার যে উদাহরণ সে তৈরি করছে তার পেছনে অবশ্যই কারণ আছে। পুতিনের জন্য সবচেয়ে জরুরি হলো ইউক্রেনীয় সেনাদের কুরস্ক থেকে পিছু হটানো। আমি নিশ্চিত জানুয়ারির মধ্যেই সেটি সে করতে চাইবে। পুতিন ক্ষমতার প্রদর্শন করছে কারণ সে দেখাতে চায় তার হাতেই সব, কিন্তু পরিস্থিতি আসলে তার নিয়ন্ত্রণে নেই। এদিকে ফ্রন্টলাইনের উত্তেজনার মাঝেই নিজেদের এলাকা পুনরুদ্ধার করেছে রাশিয়া। কিয়েভের দখলে যাওয়া কুরস্কের 40% পুনরুদ্ধার করেছে পুতিন বাহিনী। পাকিস্তানে গোষ্ঠীগত সংঘাতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। শনিবার এক বিবৃতিতে জানানো হয় আহত হয়েছেন আরও 30 ব্যক্তি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের উপজাতি অধ্যুষিত বেগান জেলায় হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় একটি পেট্রোল স্টেশন জ্বালিয়ে দেয় বন্দুকধারীরা। পুলিশের ধারণা সাম্প্রতিক একটি হামলার পাল্টা প্রতিশোধ নিতেই ঘটানো হয়েছে এই বর্বরতা। গেল সপ্তাহে অঞ্চলটির একটি বাসে ভয়াবহ হামলা চালিয়ে 40 জনকে হত্যা করা হয়। জমি নিয়ে বিবাদের জেরে খাইবার পাখতুনখোয়ায় শিয়া সুন্নি দ্বন্দ্ব বেশ পুরনো। তুরস্কে নির্বাচিত 2 কুর্দি মেয়রকে পদচ্যুত করার ঘটনায় ব্যাপক
বিক্ষোভ হয়েছে সেখানে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন কেফদেট কোনাক ও মোস্তফা সারিগুল। এজন্য সাজা হিসেবে মেয়র পদ থেকে তাদেরকে দেওয়া হয়েছে অব্যাহতি। তাদের জায়গায় নতুন কর্মকর্তাও নিয়োগ দিয়েছে সরকার। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় টানজিনি শহরে জড়ো হন বিক্ষুব্ধ কর্মীরা। দ্রুত সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান তারা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা, আটক হন অনেকে। মহারাষ্ট্রের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে আগের সব নির্বাচনের রেকর্ড ভেঙেছে বিজেপি। বিগত 5 দশকের মধ্যে এটি কোনো জোটের সবচেয়ে বড় বিজয়, এমন দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভোটের ফল ঘোষণার পর রাজধানী দিল্লিতে দেয়া বিজয়ী ভাষণে এমন মন্তব্য করেন মোদী। বলেন, মহারাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক দলের পরিণত হয়েছে বিজেপি। কংগ্রেসের সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, মহারাষ্ট্রে হারের মধ্য দিয়ে ইন্ডিয়া জোটের দুমুখ চেহারা উন্মোচিত হয়েছে। ইসরায়েলি সেনাদের আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। গাজা ও লেবাননে মাসের পর মাস আগ্রাসনের বিভৎসতার প্রভাবে নিজেরাই ভেঙে পড়ছেন ইহুদি সেনারা। এ পর্যন্ত 6 জনের আত্মহননের খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেই দাবি দেশটির গণমাধ্যমের। মানসিক অসুস্থতার জন্য চিকিৎসাও নিচ্ছেন সামরিক বাহিনীর হাজার হাজার সদস্য। 360 কিলোমিটারের গাজা পুরোটাই এক ধ্বংসস্তূপ। মাইলের পর মাইল এলাকায় ইসরায়েলি তাণ্ডবের চিহ্ন। ছড়িয়ে থাকা ইট কংক্রিটের আবর্জনার নিচে চাপা পড়ে আছে অসংখ্য মরদেহ। পচা গলা লাশের গন্ধ উপত্যকা জুড়ে। গাজার পর লেবানন, বেড়েছে ইসরায়েলি অভিযানের পরিধি। খোদ সেনারাই জানিয়েছেন ক্লান্তি আর অবসাদের গল্প। গত জুনে নেসেটের এক শুনানিতে অংশ নেন ভুক্তভোগী বহু সেনা, বলেছেন মানসিক জটিলতার কথা। তেল আবিব প্রশাসন এখনও এ সংক্রান্ত কোনো তালিকা বা রিপোর্ট প্রকাশ না করলেও ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজা ও লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে ভয়াবহ মানসিক অবসাদে ভুগছে হাজার হাজার সেনা। চোখের সামনে হত্যাযজ্ঞ আর নির্মমতা মেনে নিতে পারছে না অনেকেই। এ পর্যন্ত 6 ইসরায়েলি সেনার আত্মহত্যার খবরও পাওয়া গেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গত আগস্টের তথ্য মতে প্রতি মাসে প্রায় 1000 আহত সেনাকে চিকিৎসার জন্য ফিরিয়ে আনা হচ্ছে গাজা থেকে, যার মধ্যে 35% ভুগছেন মানসিক সমস্যায়। আক্রান্তদের 1/3 ভুগছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD-তে। ইসরায়েলি সেনাবাহিনীর এই সদস্যদেরও নিশ্চয়ই পরিবার আছে। শিশু হত্যাকারীদের বাড়িতেই হয়তো রয়েছে নিজের সন্তান। আগ্রাসনের মুহূর্তে কি কখনো মনে পড়ে সেই মুখ? নিষ্ঠুরতার মুহূর্তে কখনো কি বাধা দেয় বিবেক? 44,000-এর বেশি মানুষের মৃত্যু। কারো না কারো গুলিতে, কোনো না কোনো সেনার ছোড়া বোমার আঘাতে গেছে একটি প্রাণ। প্রায় 14 মাসের ধ্বংসযজ্ঞ, একটি গোটা জাতিকে নিশ্চিহ্নের পরিকল্পনা এবং নির্দেশদাতা নেতানিয়াহু গ্যালান্ট কান্সরা। তবে তা বাস্তবায়ন হচ্ছে ইসরায়েলি সেনাদের হাত ধরে। তাই গাজার এই নির্মমতার সবচেয়ে বড় সাক্ষী তারাই। অনিদ্রা, বদমেজাজ, মাংস খেতে অরুচির মতো নানাবিধ সমস্যা প্রকট হয়ে উঠছে সেনাদের মধ্যে। ইসরায়েলি সামরিক বাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান তাতসালর দেয়া তথ্য অনুযায়ী গত মার্চ পর্যন্ত প্রায় 1700 সেনা নিয়েছে মানসিক চিকিৎসা। PTSD-র সাথে লড়াইয়ের পর অভিযানে ফিরতে পেরেছে 76%। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্ল্যান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তোলপাড় চলছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাজ্যে গেলে গ্রেফতার হতে পারে নেতানিয়াহু। যদিও এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র সুনির্দিষ্ট করে কিছুই বলতে রাজি হননি। তবে যুক্তরাজ্য সরকার তার আইনি বাধ্যবাধকতা পূরণ করবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। পাশাপাশি ব্রিটেন ICCর স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চায় বলেও জানানো হয়।
শুধু যুক্তরাজ্য নয়, আইসিসির গঠন সংক্রান্ত চুক্তি রোম স্ট্যাটিউটে সই করা 124টি দেশের যে কোনোটিতে গেলেও গ্রেফতার হতে পারেন তারা। এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আইনি বাধ্যবাধকতার কারণে এসব দেশ গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য। এদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, আফ্রিকার নাইজেরিয়া, তিউনিশিয়া, সেনেগাল সহ বিভিন্ন দেশ। তালিকায় রয়েছে কানাডা, ব্রাজিল, চিলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ আরও বিভিন্ন দেশ। শুধু হাঙ্গেরি নয়, নেতানিয়াহুর পক্ষে রয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানিও। স্থানীয় সময় শুক্রবার দেশটির মুখপাত্র বলেন, আইসিসির প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে জার্মানির, কিন্তু দেশটির ইতিহাসের সঙ্গে ইসরায়েল ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক ভুলে গেলে চলবে না। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করতে মোটেও ইচ্ছুক নয় বার্লিন। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশ হয়েও নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানাকে উপেক্ষা করেছে হাঙ্গেরি। দেশটি ভ্রমণে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি সফরে আসেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে তার উপর কোনো প্রভাব পড়বে না। শুধুমাত্র তেল আবিব বুদাপেস্টের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে বলেও সাফ জানান তিনি। ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে। আমরা অতীতেও বলেছি, এমন অভিযোগ যদি থাকে তা অবশ্যই তদন্ত করা উচিত। অন্যদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে দেশ দুটির সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি আইসিসির স্বাধীনতাকে সমর্থন জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। স্বাধীনতা দিবসের আতশবাজির জায়গায় একের পর এক বিস্ফোরণের শব্দে কাঁপছে লেবাননের রাজধানী বৈরুত। স্থানীয় সময় শুক্রবার দিনভর বৈরুতের দক্ষিণ ও মধ্যাঞ্চলে লাগাতার বিমান হামলা চালায় ইসরায়েল। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি ভবন, নিচে আটকেও পড়েন অনেকে। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, তবে শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা অনেকে। আমি যে ভবনে থাকি সেখানে ইসরায়েল আক্রমণ করেছে। এটি লক্ষ্যবস্তু নয়, এটি একটি আগ্রাসন। যারা ইসরায়েলকে রক্ষা করছে তাদের জানা দরকার তারা বেসামরিক মানুষকে হত্যা করছে। এই সিরিজ হামলায় বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীর মৃত্যুর খবরও পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, 2 মাসে ইসরায়েলি আগ্রাসনে 226 স্বাস্থ্যকর্মী ও রোগীর মৃত্যু হয়েছে। আর তেল আবিব ইচ্ছাকৃতভাবে লেবাননে একের পর এক যুদ্ধাপরাধ করছে বলে দাবি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আমাদের স্মৃতি, আমাদের নিরাপত্তা কিছুই নেই। ইসরায়েল আমাদের কাছ থেকে সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা মগ্ন, তবে আমরা তা হতে দেব না। আমরা অবিচল এবং আমরা এই ভূমি ছেড়ে কোথাও যাব না। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দেওয়ার কৌশল হিসেবেই হামলার পথ বেছে নিয়েছে ইসরায়েল, মত বিশ্লেষকদের। হিজবুল্লাহকে খেপিয়ে তুলতে ঘনবসতিপূর্ণ বাস্তাপাড়াতেই এক সপ্তাহে 4 বার শক্তিশালী হামলা চালিয়েছে তেল আবিব, বলছেন তারা। এদিকে লেবাননের মানবিক সংকট নিয়ে সতর্ক করেছেন সিরিয়ায় ইউএনএইচসিআর এর প্রতিনিধি গঞ্জালো ভার্গাস লোসা। জায়নবাদীদের এই আগ্রাসনকে কয়েক দশকের মধ্যে অঞ্চলটির সবচেয়ে মারাত্মক হামলাও বলছেন তিনি। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েল বিমান হামলা এবং স্থল আক্রমণ জোরদার করেছে এবং এটি মানবিক বিপর্যয়কে আরো গভীর করেছে, যা বেসামরিক নাগরিকদের প্রভাবিত করেছে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। গণমাধ্যমের তথ্য বলছে, শুক্রবার সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন মালত ও তারশিহাতের বাসিন্দারা, যদিও এগুলো আকাশিক ধ্বংসের দাবি নেতানিয়াহু প্রশাসনের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।